নমস্কার, আদাব। আমি অনুপ সোনি আরও একবার ফের উত্তরপ্রদেশের বুলন্দ শহর থেকে আপনাদের সকল দর্শকদের ক্রাইম পেট্রোল দস্তাকে স্বাগত জানাচ্ছি। ওরা আমার স্ত্রী রজ্জুকে তুলে নিয়ে চলে গেছে। কিছু করুন স্যার আপনি। ওই তিনজনই আমার প্রতিবেশী স্যার। এক হলো ওই দোকানদার ওম প্রকাশ, আর একজন হলো ওই ভাড়াটে মাস্টার রবিচন্দ্র, আর তৃতীয় হলো ওই হাবিলদার রাজীব শুক্লা। যে তিনজন প্রতিবেশীর নাম আপনি বলেছিলেন সেই তিনজনই গায়েব হয়ে গেছে। একজন সরকারি অফিসারের স্ত্রী কিডন্যাপ হয়েছিল আর 1 মাস ধরে তার কোনো খবর ছিল না। আর্নিয়া পুলিশ পুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধার করে। সেই লাশটা পচে গলে গিয়েছিল। মা ওঠো, বাবা বাবা মা। স্যার, আমরা কয়েকদিন ধরেই সারেন্ডার করার কথা ভাবছিলাম, কিন্তু ভয় পারিনি। স্যার, মাস্টারমশাই একদম ঠিক বলছেন। আমাদের ভয় ছিল মোহন সিং নিশ্চয়ই আমাদের এই কেসে ফাঁসিয়ে দেবে। পুলিশের জিজ্ঞাসাবাদ পুরো 4 দিন ধরে চলে। 3rd ডিগ্রি ব্যবহার করার পরেও 3 জন অভিযুক্ত একই কথা বলে চলেছিল যে তারা নিরপরাধ। মিস্টার রবিচন্দ্র আর হাবিলদার রাজীব শুক্লার বেইলের কাগজ। ওম প্রকাশ 6 বছর ধরে জেলে বন্দী, যেখানে ওনার সঙ্গে আরো 2 অভিযুক্ত রবিচন্দ্র আর রাজীব শুক্লা বারবার বেল পেয়ে যায়। শেষ পর্যন্ত 2011-তে এই কেসটার মোড় সম্পূর্ণ ঘুরে যায়। সন্দেহ, এই শব্দটার অনেক তাৎপর্য। যখন পুলিশ সন্দেহ করে তখন প্রমাণের ভিত্তিতে সে অপরাধী পর্যন্ত পৌঁছয়, কিন্তু প্রায়শই সন্দেহই অপরাধের মূল কারণ। এটা এমন একটা সন্দেহ যেটা প্রমাণের ভিত্তিতে নয়, ভুল ধারণার বশবর্তীতেই বেড়ে ওঠে। সবারই নিজের সন্দেহকে সত্যি মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত প্রমাণই একমাত্র দুধ আর জলকে আলাদা করতে পারে। মোহনবাবু, আমরা আর কি বা করতে পারতাম বলুন? আদালত রবিচন্দ্র রাজীব শুক্লাকে বেল দিয়েছে, তবে ওরা সন্দেহ আর আদালতের নজরের বাইরে নেই। কিন্তু আপনারা নিজেরাই তো আইনের রক্ষক স্যার। আপনারা ওই দুজনের বিরুদ্ধে আরো প্রমাণ কেন জড়ো করছেন না? মোহনবাবু, 6 বছরে যা করার আমরা করেছি। করেননি ইন্সপেক্টর। আমার স্ত্রীকে মেরে নদীতে ফেলে দেওয়া হয়, আর এখনো পর্যন্ত আপনি এটা জানতে পারেননি যে ওকে মারার আগে কি কি করা হয়েছিল। আপনারা এখনো মার্ডারের ওয়েপেনটাও পাননি। আপনারা সাদা মারুতির খোঁজও পাননি যেটা করে আমার স্ত্রীকে অপহরণ করা হয়। 6 বছর অনেকটা সময় স্যার এগুলোকে খুঁজে বার করতে। আর লুকোবার জন্য এটা অনেকটা বেশি সময় মিস্টার মোহন সিং। 6 বছর অনেকটা লম্বা সময়। ব্যাপারটা 5-6 বছরের নয়। সময়ের ওপর আমাদের কোনো হাত নেই, কারণ ওটা আমরা বানাই না। কিন্তু সম্মান নিজেরা অর্জন করি, তাকে রক্ষাও করি। একবার সেটা চলে গেলে আর ফিরে আসে না। যখনই রেহাই পাই, কি তফাৎ হবে? কোর্ট তো আমাদের যাবজ্জীবন সাজাই দিয়েছে, আমাকে আর আমার পরিবারকেও। কিচ্ছু বুঝতে পারছি না স্যার। আমি দোকান সামলাই না ঘর। আমাদের মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু ওর জন্য কোনো সম্বন্ধ আসছে না। সবাই বলে যে ওর বাবা খুনি, বাজে বাজে কথা বলে ওর সম্পর্কে। আর আমার ছেলে, ও তো ওর বাবার সাথে দেখা করতেই যায় না, নিজের নামের সাথে বাবার নাম পর্যন্ত নেয় না। এসব আর কতদিন চলবে স্যার? দেখুন, যবে আদালত রায় শোনাবে তখনই জানা যাবে পুরো ঘটনাটা। অ্যাডভোকেট মাসি, রবিচন্দ্র, আপনারা যে কথা বলছেন সেটা একেবারেই সম্ভব নয়। আমারও এমনটাই মনে হয়েছিল স্যার, কিন্তু এটা সত্যি। বছরখানেক আগেই আমার সন্দেহ হয়েছিল এই কেসের সত্যতা অন্য কিছু। সেই জন্য আমরা আমাদের নিজেদের তদন্ত শুরু করি। উকিল বাবু, প্রত্যেকবারই এই তারিখটা শিফট হয়ে যায়, আমার ছুটিগুলো নষ্ট হয়ে যায়, চিন্তাও বেড়ে যায়। কবে আমার নামটা যে পুরোপুরি ক্লিয়ার করতে পারবো? রবি, এবার যা করতে হবে আমাদেরই করতে হবে। কি বলতে চাইছেন উকিল বাবু? মানে এই, কোর্ট যতদিন না পুলিশকে আলাদা করে তদন্ত করতে বলবে, পুলিশ কিচ্ছু করবে না। কোর্টে 1000টা কেস চলছে, কিন্তু তোমার কাছে জীবন মাত্র একটাই। তাহলে আমরা কি করতে পারি উকিল বাবু? আমরা পুলিশের মতো তদন্ত করব। রবি, এই যে মহিলা রজ্জু, তার অতীত সম্পর্কে কিছু বলতে পারবে? ওনার কোনো পুরনো দুঃখ, কোনো কষ্ট?
অথবা কোনো দুর্ঘটনা? উকিলবাবু উনি সবসময় তো হাসি খুশি থাকতেন, সবাইকে সাহায্য করতে এগিয়ে যেতেন। ব্যাস কেবলমাত্র একবারই ওনার চোখে জল দেখেছিলাম। হ্যাঁ দাদা বলুন। আচ্ছা তাই নাকি? এ তো খুব ভালো খবর। মেয়েটি কোথাকার? মেয়েটি বিহানা গ্রামে থাকে? না না দাদা, আমি আসলে ওই বিহানা গ্রাম সম্পর্কে জানি না। ঠিক আছে দাদা, রাখি তাহলে। প্রণাম নেবেন। মাস্টার মশাই, হ্যাঁ রাজ্য দেবী। ও আপনি এক্ষুনি বিহানা গ্রামের ব্যাপারে কথা বলছিলেন না? আরে হ্যাঁ, আমার ভাইপোর বিয়ে ঠিক হয়েছে তো, মেয়েটি বিহানা গ্রামে থাকে। আপনি চেনেন বিহানা গ্রাম? আমার বাপের বাড়ি বিহানায়। আরে বাহ, কেমন গ্রাম? বড় নাকি? এখন কিরকম জানি না। কি হয়েছে রাজ্য দেবী? কিছু না, কিছু না। তার মানে রাজ্য বহুদিন বাপের বাড়ি যায়নি? হ্যাঁ হতে পারে হয়তো। চলো আমরা যাই। এরপর আপনারা বিহানা গেলেন, কি জানলেন ওখান থেকে? এক অন্য গ্রামেরই খবর পেলাম। এর মানে? বিহানা গ্রামের কাছে রাজ্য দেবী আর বেঁচে নেই। যদি কেউ 7 বছর গায়েব থাকে তাকে আপনাদের আইন মৃত বলে ঘোষণা করে। আমার বোন 23 বছর আগে এখান থেকে বিয়ে করে চলে গেছিল। তারপর থেকে দ্বিতীয়বার সে আর এ বাড়িতে পা দেয়নি। না সে খবর দিয়েছে না নিয়েছে। আপনি কখনো চেষ্টাও করেননি? তালি এক হাতে বাজে না উকিল বাবু। রাজ্যর কাছে মরে গেছি আমরা, তো আমাদেরও আর বেঁচে ওঠার কোনো শখ নেই। নমস্কার। চলো। আরে মতের বিরুদ্ধে বিয়ে দিয়ে দিয়েছিল রাজ্য। রাজ্যর কাছে মরে গেছি আমরা, তো আমাদেরও আর বেঁচে ওঠার কোনো শখ নেই। নমস্কার। চলো। আরে মতের বিরুদ্ধে বিয়ে দিয়ে দিয়েছিল রাজ্য। এ আপনি কি বলছেন? হ্যাঁ বাবু, আমি সব কথা শুনেছি। এবার আমার কথা শুনুন। এই যে রাজ্য আছে না, ও তো বিয়ে করতেই চাইছিল না, জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে কেন করতে চাইছিল না? একটা স্কুলের মাস্টার ছিল বিক্রম সিং, ওর সাথে সম্বন্ধ হয়েছিল। তারপর জানি না কি হলো, সম্বন্ধ ভেঙে গেল। তারপর তো ধরে নিন রাজ্য প্রায় বিভাগী হয়ে যাচ্ছিল। মাসিমা, এই বিক্রম সিং কোথায় পড়াতেন? বললাম না, স্কুলে। না মানে কোন স্কুল? আমি কি করে জানবো? স্কুলের সাথে আমার কি যোগাযোগ? আমাদের মনে হলো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। 1% চান্স থাকতেও পারে। স্কুল কি করে পেলেন আপনারা? গত 6 মাস ধরে বিভিন্ন জেলার স্কুলগুলোর রেকর্ডস আমরা চেক করেছি। গত 38 বছর ধরে যেসব অধ্যাপক এখানে পড়িয়েছেন তাদের নাম এই সব রেজিস্টারে আছে। আর এখানেও বিক্রম সিং কি পড়াতেন মনে নেই? একজন সরল বিক্রম সিং ছিলেন। সে বেচারা মানুষটা আর নেই। একজন তেঁদুর বিক্রম সিং ছিলেন। তিনি পৃথিবীতে থেকেও না থাকার মতোই। তার মানে? মানে নিজেই নিজের জগতে থাকে। এমন নিশ্চুপ অধ্যাপক সারা জেলাতেই খুঁজে পাবেন না। এখন কোথায় পাওয়া যাবে? আরে ওই মন্দিরের পাশের গলি, ওখানেই তো থাকে। কি বলবো স্যার, রিটায়ারমেন্টের সময় হয়ে গেল, এখন হনুমানজির উপাসনা ছেড়ে কামদেবজির ভক্ত বনে গেলেন। তার মানে? আরে এই তো মাত্র 5-6 বছর আগে বিয়ে করলেন। উকিলবাবু, মনে হয় এই বিক্রম। আরে তুমি এসে গেছো? রাজ্য দেবী? হ্যাঁ উকিলবাবু, ইনি তো রাজ্য দেবী। হ্যাঁ আরে শিওর? হ্যাঁ রাজ্য দেবী। মুখ তো মিলে যাচ্ছে। স্যার দুটো মুখী এক, আর উনি রাজ্য দেবী। ভারতনগর গ্রামের নাম। আমি আশেপাশের লোককে জিজ্ঞেস করেছি, সবাই বলল 6 বছর আগে বিয়ে করে এনেছেন ওনাকে। এক্স্যাক্টলি ওই সময়, যে সময় রাজ্য এখান থেকে নিরুদ্দেশ হয়েছিল। আর পরে জানি না কার না কার লাশ পাওয়া যায়। আর ইন্সপেক্টর, এটা খুব বড় একটা চক্রান্ত। আর কিছু পেলেন অ্যাডভোকেট মেসি? ইন্সপেক্টর, এটাই অনেক কিছু। আর আমি কোনো ভালো খবরের আশা করছি। যতক্ষণ না আমি এই খবরটা নিজে চেক করছি ততক্ষণ পর্যন্ত এটা গোপন রাখবেন। খবর তো একদম পাকা ইন্সপেক্টর। আর আপনারা যখন অ্যাকশন নিচ্ছেন তখন কাউকে কিছু বলার কি আছে? উঠি আজকে। নমস্কার। নমস্কার। কি মনে হচ্ছে গজেন্দ্র? স্যার, আমার তো এইসব গল্প মন গড়া মনে হচ্ছে। কিন্তু মুখটা একই রকম। ভারতনগর যাওয়ার জন্য তৈরি হও। রজ্জোর কিডন্যাপিং আর হত্যার পুরো 6 বছর পর খবর আসে যে রজ্জো বেঁচে আছে।
সে তার নিজের 18 বছর আগের বাগদত্তা বিক্রমের সাথে নতুন সংসার পেতেছিল। একজন অভিযুক্ত আর তার উকিল এই চমকপ্রদ খবরটা এনে দেয়, আর প্রমাণ হিসাবে ওনারা একটা ফটোগ্রাফ হাজির করে। কিন্তু পুলিশের জন্য এই ফটোগ্রাফ শুধুমাত্র একটা সূত্র ছিল, প্রমাণ নয়। প্রমাণ তাদের পুলিশ প্রসিডিওরের মাধ্যমে সংগ্রহ করে আদালতে পেশ করতে হতো। এই কেসটা খুবই সেন্সিটিভ ছিল, কারণ গত 6 বছরে 4টি পরিবার বিপর্যস্ত হয়ে পড়েছিল। 3 জন অভিযুক্তের পরিবার আর এক নিপীড়িতের পরিবার। রজ্জোর বাস্তব জানার জন্য পুলিশের একটা টিম দ্রুত বুলন্দ শহর থেকে বেরিয়ে পড়ে। এই কেসের একটা নতুন দিক পুলিশের জন্য অপেক্ষা করছিল। বলুন। আপনার নাম? আগে আমি রেজ্জু। আপনি বিবাহিতা? হ্যাঁ। স্বামীর নাম? বিক্রম সিং। বিক্রম সিং? কি ব্যাপার ইন্সপেক্টর, কি হচ্ছে? আগে আগে ইনিই আমার স্বামী বিক্রম সিং। দেখুন, আপনাদের দুজনকে আমাদের সঙ্গে বুলন্দ শহরে যেতে হবে। বাকি কথা রাস্তায় বলে নেব, চলুন। ওম প্রকাশ, কে এই ভদ্রমহিলা? রাজ্য দেবী। হাবিলদার? রাজ্য বৌদি সাহেব। মাস্টারবাবু? স্যার আমি তো এর আগেই বলেছি। ওপেন অ্যান্ড শাট কেস ইন্সপেক্টর। আমার 3 জন ক্লায়েন্টই নির্দোষ। দাঁড়ান অ্যাডভোকেট মাসি সাহেব, একটু দাঁড়ান। এখনো মোহনবাবু আর সুরজিৎ কিছু বলেনি। মোহনবাবু? আমি এই মহিলার থেকে জানতে চাইছি, ইনি কে? হ্যাঁ, আমিও। এখনো মোহনবাবু আর সুরজিৎ কিছু বলেনি। মোহনবাবু? আমি এই মহিলার থেকে জানতে চাইছি, ইনি কে? হ্যাঁ, আমিও। আপনি কি বলবেন ওদের, যেটা আপনি আমায় বলেছিলেন? আমি এই ছেলেটার মা, রেজ্জু। আপনি মোহন সিং এর স্ত্রী থেকে বিক্রম সিংহের স্ত্রী কি করে হলেন? এই লোকটার সন্দেহ আমার থেকে আমার বাচ্চা, আমার জীবন সবকিছু ছিনিয়ে নেয়। 18 বছর আমি এর সাথে ছিলাম স্ত্রী হয়ে। একে আমার সবকিছু দিয়েছি, কিন্তু এ শুধু সন্দেহ করেছে। রাজ্য দেবী, এবার আমার মাইনেটা একটু লেটে আসছে, ভাড়াটা 1 সপ্তাহ বাদে দেবো। কোনো ব্যাপার না মাস্টারমশাই। কোনো ব্যাপার না মানে? হ্যাঁ, কিছু ব্যাপার তো নিশ্চয়ই আছে। কি চলছে তোমাদের দুজনের মধ্যে? এসব কি বলছো তুমি? তুমি ভেতরে যাও, যাও ভেতরে। মোহনদা এই এসব শালা, আমাকে দাদাও বলিস আর আমার স্ত্রীর দিকে খারাপ নজরে দিস? হ্যাঁ, চল ঘর থেকে বেরো। তুই ঘর থেকে বেরো, কুত্তা না হলে আমি কিন্তু পুলিশের কাছে যাব, বুঝলি? দেখছেন তো ভাই আপনারা, হ্যাঁ, নির্লজ্জতারও একটা সীমা থাকে। আমার স্ত্রী রেজ্জোর ওপর নজর দেয়, নিজেকে মাস্টার বলে, মাস্টার। থু। ওম বাবু, বাকি জিনিসগুলো রেখে দিন, আমার কাছে 300 টাকা কম আছে। পয়সা কম তো কি, আপনি পালাচ্ছেন নাকি? ধন্যবাদ ওম বাবু। টাকা তো কোথাও পালাবে না, কিন্তু তুই পালাবি ভাবছিস আমার স্ত্রীকে নিয়ে? হ্যাঁ, আমি তোর মতলব খুব ভালো করে বুঝতে পারছি। কতটা নির্লজ্জ দেখুন, সামনে দোকান সাজিয়ে রাসলীলা করছে। হ্যাঁ, আরে এসব কি বলছেন, কি বাজে কথা বলছেন? চুপ কর বেটা ওম প্রকাশ। তোর এই ছোঁকছোকানি সারা দুনিয়া জানে। মেয়ে ছেলে দেখলেই হলো হি হি হু হা হা। হ্যাঁ, কিন্তু মনে রাখিস, আমার স্ত্রীর থেকে দূরে থাকবি, না হলে এই দোকান আর তোকে দুটোকে আমি খতম করে দেবো। তুই জানিস না আমার হাত কত দূরে এগোয়। আর আপনাদেরও বলি হারি, আপনারা অন্য কোনো দোকান খুঁজে পান না? হ্যাঁ, আর এই নির্লজ্জের দোকানে আসেন কেন? দোকানকে সামনে রেখে পরকিয়া করছে ও। আমার স্ত্রীর পাশে তোকে যেন কোনোদিন না দেখি। আরে বৌদি, মন্দির থেকে ফিরছেন, দিন প্রসাদ খাওয়ান।
আপনি ট্রেনের টিকিট চেয়েছিলেন, আমি নিয়ে এসেছি। এই নিন আপনার ট্রেনের টিকিট আর বাকি টাকা। ধন্যবাদ। ছাড় আমার স্ত্রীর হাত। দাঁড়া, আমি এক্ষুনি আসছি। বৌদি অনেক হয়েছে, আজকের উত্তর দিয়েই না ছাড়বো। দাদা, আমি আপনার কাছে হাত জোড় করছি, দেখুন ব্যাপারটা বাড়িয়ে কি লাভ, আপনি আপনার বাড়ি যান। করির হাবিলদার, আরে, তোর সাহস কি করে হলো রাস্তার মাঝখানে আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার? মোহনবাবু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। অনেক তো এখন হবে। ডিসিপি থেকে কালেক্টর সবার সঙ্গে পার্সোনাল টাচ আছে আমার। ছাড়বো না তোকে আমি। আর এই সারা পাড়া সাক্ষী দেবে আমার জন্যে। দেখছেন তো আপনারা? হ্যাঁ, দেখছেন তো কি যুগ এসেছে? রক্ষকে ভক্ষক হয়ে গেছে। তোকে আমি ভয় পাই না। পুরমহল পর্যন্ত যাব, মনে রাখিস তুই। রাজ্য চলো চলো, রাসলীলা হচ্ছে এখানে। এনারা তিনজন ভালো লোক, সব সময় আমায় সাহায্য করতেন, ভদ্রলোক, সংসারী লোক। এদের সবার সামনে অপমানিত হতে হয়, এর জন্য আমারও অপমানে লাগতো। ক্ষমা চাইতে পারতাম না। এ যদি আবার ভুল বোঝে তো? এক নারীর কাছে কি লজ্জার ব্যাপার। এই বয়সে, বিয়ের এত বছর পরে এইসব দেখতে হয়। প্রত্যেক দিন কাজে কথা। এ আমাকে মারতো, কোথাও একা যেতে দিত না। মন্দিরে যেতাম, তাও সুরজিৎকে সাথে পাঠাতো। 24 ঘন্টা আমার উপর নজর রাখতো। আমার বাচ্চাকেও এমন ভাবে নিজের বশে রেখেছিল যে ও তো ভুলেই গিয়েছিল যে আমি ওর মা। আমি সব যন্ত্রণা সহ্য করে এদের দুজনকে মন থেকে দেখতাম, হাসি মুখে খোঁটা শুনতাম। কিন্তু একদিন রাতে তো সব ছাড়িয়ে গেল। বাবা, কালকে দুপুরে মা কারোর সাথে যেন ফোনে কথা বলছিল, আমি আসাতেই চট করে ফোন কেটে দিল। বাজে কথা বলিস না সুরজিৎ। আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম। সেই লোকটা না, তোর বিয়ের আগে সেই স্কুল মাস্টার যার সাথে তোর লটঘট চলছিল, যাকে ফাঁকি দিয়ে আমার গলায় তোর বাবা তোকে লটকে দিল? চুপ করো, বাচ্চার সামনে এসব কি বলছো তুমি? সুরজিৎ, তুই ভেতরে যা। সুরজিৎ কোথাও যাবে না, তুই এখানেই থাক। তোর এগুলো জানা দরকারি যে তোর মা কেমন আর কি চরিত্রের। বল, বিয়ের আগে তুই কি কি করেছিস? বল, বিয়ের আগে তুই কি কি করেছিস? হ্যাঁ, কাকে ফোন করেছিলিস? হ্যাঁ, কাকে ফোন করেছিলিস? বলবি না? না তুই একবার বললাম শুনছিস না? না বল, বল কাকে ফোন করছিলিস? কাউকে না, আমি আমার বান্ধবীর সাথে কথা না, বলছি। স্কুল মাস্টার। সত্যি বল। সত্যি। আটকা না তোর বাবাকে, আটকা না। আটকাবো? আমি আটকাবো? আমার তো ইচ্ছে করছে যে আমিও তোমাকে মারি। শুনলি তোর ছেলে কি বলে গেল? হ্যাঁ, কাকে ফোন করছিলিস? বল, কাকে ফোন করছিলিস? হ্যাঁ, পাড়ার লোকগুলোর সাথে তো ফষ্টি নষ্টি করিস। হ্যাঁ, আর কার কার সাথে তোর চক্কর আছে? বল বল। বিয়ের কদিন পরেই এ আমার বাড়ির সবার সাথে সব সম্পর্ক তুলে দেয়। যখন বাবা মারা যায় তখনও যেতে দেয়নি। পুরো 18 বছর কারোর সাথে দেখা করতে দেয়নি। তারপর সেই রাতে মনে হলো যে আমার বাচ্চা, আমার সুরজিৎ আমার থেকে আলাদা হয়ে গেছে। সেই রাতে আমার মন ভেঙে গেল, আর আমি ওই বাড়ি ছেড়ে দিই। আমি ভগবানকে সাক্ষী রেখে এই বিয়ে ভেঙে দিচ্ছি। আমাকে খোঁজার চেষ্টা করো না, আমার আর তোমার সাথে কোনো সম্পর্ক নেই। সুরজিৎ, বাবা ভালো থাকিস। ভগবানের কাছে প্রার্থনা করি যে একদিন তুই সত্যি আর মিথ্যের তফাৎ বুঝতে পারবি। আমি থাকি বা না থাকি, আমার আশীর্বাদ তোর সাথে থাকবে। আমার কাছে দুটোই পথ ছিল, হয় মা বাবার কাছে ফিরে যাই, না হলে বেনারসে গিয়ে কোনো আশ্রমে ভর্তি হয়ে যাই। কিন্তু ভগবান তৃতীয় রাস্তা আমার সামনে খুলে দিল।
ঘৃণ্য অভিযোগ মিথ্যে। বিয়ের আগে আমার বিক্রমের সাথে আশীর্বাদ হয়। আগে হ্যাঁ ইন্সপেক্টর, আসলে আমার পিতার মৃত্যুর কারণেই এই বিয়েটা হয়নি। তারপরে আমি বিয়ে করতেই চাইনি, কিন্তু বাবার কথা একে বিয়ে করি। কিন্তু বিয়ের পরে একে নিজের সব কিছু ভাবি, শুধু একে। অন্য কারোর দিকে তাকাইনি পর্যন্ত পুরো 18 বছর। ব্যাস, আমি আর সহ্য করতে পারছিলাম না। রজ্জু যখন নিজের সব কথা আমাকে বলল, তখন আমি ওর সামনে বিয়ের প্রস্তাব রাখি। আর আমি সৌভাগ্যবান যে ও হ্যাঁ বলে। নিজের সব খারাপ স্মৃতি ভুলে যাও রজ্জু, আর আজ থেকে এক নতুন শুরু করো। অর্ধেক জীবন তো শেষই হয়ে গেল বিক্রম। কিন্তু এখনো অর্ধেক জীবন তো বাকি আছে রাজ্জু, আর নিয়তির যে মর্জি আছে তাকে আমাদের তো স্বীকার করতেই হবে না। এবার তো হাসি একটু। সেই দিনের পর থেকে আমি আজ পর্যন্ত পিছনে তাকাইনি। আমি আজ জানতে পারলাম যে আমি চলে যাওয়ার পর এইসব হয়েছিল, কিন্তু আমি চমকাইনি। এর কাছ থেকে আর কি বা আশা করা যায়? কিন্তু আগে যদি আমি কিছু আঁচ করতাম, তাহলে আগেই আমি সব ফাঁস করে দিতাম। অন্তত এই 3জন ভদ্রলোকের জীবন তো নষ্ট হতো না। এই বয়ানটা 3জন অভিযুক্তকেও শক্তি দিল নিজেদের নিরপরাধী হওয়ার আওয়াজটাকে মজবুত করার জন্য। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সামনে এলো, তাহলে কেন এই 3 অভিযুক্ত পালিয়ে গিয়েছিল? গায়ে খবর ছড়িয়ে পড়েছিল যে রজ্জ দেবী কিডন্যাপ হয়েছেন। আমরা শুনেছিলাম যে মোহন সিং নাকি আমাদের বিরুদ্ধে ডায়েরি করতে যাচ্ছে। এই পাগল লোকটা এমনিতেই আমাদের বদনাম করে দিয়েছিল, পুরো পাড়ার সামনে আমাদের অসম্মান করেছিল। দেখলেন তো আপনারা? হ্যাঁ, দেখলেন তো আপনারা কি যুগ এসে গেছে? রক্ষকই ভক্ষক হয়ে গেছে। আমার স্ত্রী রজ্জুর ওপর নজর দেয়, আরে এ আবার নিজেকে মাস্টার বলে। আর কখনো জিনিস নিতেও এখানে আসবে না। আবার আমার বাড়ি পৌঁছে যাও না জানো। আমরা ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমরা খুব সাধারণ মানুষ ছিলাম স্যার, ওপর মহলে কোনো চেনাশোনাও ছিল না। আমি তো নিজে পুলিশ ফোর্সের থেকে এত ঘাবড়ে গিয়েছিলাম, আর ওদের তো আরো খারাপ অবস্থা ছিল। আমরা ভেবেছিলাম যতক্ষণ না রজ্জু বৌদিকে খুঁজে পাওয়া যাচ্ছে, ততদিন আমাদের লুকিয়ে থাকাটাই ভালো। কি দিন দেখতে হচ্ছে হাবিলদার ভাই। জীবনে কারোর কখনো কোনো ক্ষতি করিনি, সবার সাথে ভাব, কোনো ঝামেলা নেই, তবুও আমি তো বাচ্চাদের সারা জীবন সৎ পথে চলার পরামর্শ দিই, সেটাতে বিশ্বাসও করি। আমি পাড়াতে মাথা উঁচু করে চলি, আর শুধু আমি কেন, আপনারা তো তাই করেন। কিন্তু পুলিশ যদি আমাদের গ্রেপ্তার করে বাড়ি থেকে টেনে নিয়ে যায়, তাহলে তো পাড়ার লোকেরা ছিছি করবে। পুলিশ লকআপে মেরে মেরে ছাল তুলে দেয়। আরে ভাই, নিজেদের ঘরে ফিরতে পারবো কখনো? ভগবানে বিশ্বাস রাখুন। এখন চলুন যাওয়া যাক। অভিযোগ নথিভুক্ত হয়ে গেছে, আর আমাদের নামে ওয়ারেন্টও বেরিয়েছে। রোজ ভগবানের কাছে প্রার্থনা করতাম যে রজ্জু দেবীকে কিডন্যাপাররা ছেড়ে দেয়, আমরা যেন সম্মানের সাথে বাড়ি ফিরতে পারি। আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, বাড়ির লোকের চিন্তা, আর তার উপর সব টাকাও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু 1 মাস পরে যখন খবর পেলাম লাশ পাওয়া গেছে, আমাদের মনে হলো যে আর পালিয়ে বেরিয়ে কোনো লাভ নেই। আমাদের তো কবর খোঁড়াই হয়ে গেছে। আমাদের কাছে সারেন্ডার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। রজ্জু দেবী, আপনি আদালতকে বলুন, এক আপনি আছেন যিনি আমাদের 3জনের হারানো সম্মান ফিরিয়ে দিতে পারেন। বলবো, সব কিছু বলবো ওম বাবু। তো এখন আপনি বলুন মোহন সিং সাহেব, এই ভদ্রমহিলাকে? আমি একে চিনি না। ই আপনার স্ত্রী রজ্জু নয়? সুরজিতের মা রজ্জু নয়? সুরজিতের মা আর আমার স্ত্রী রজ্জুকে আমি নিজে হাতে চিতায় তুলে দিয়েছি। আর মৃত্যুর পরে কোনো মানুষ ফিরে আসতে পারে না। হতে পারে একে আমার স্ত্রী রজ্জুর মতোই দেখতে, প্লাস্টিক সার্জারিরও ব্যাপার হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু আমার পুরো বিশ্বাস যে এই মহিলাকে এই চালাক উকিল নিয়ে এসেছে, যাতে ওই 3 অপরাধী পুরোপুরি মুক্তি পেতে পারে। এ আমার স্ত্রী রজ্জু নয়, হতেই পারে না। কি বাবা, এ তোর মা? না, আমার মা মারা গিয়েছে। কাহিনী এখানেও এক জোরালো মোড় নিয়েছিল। মোহন সিং আর সুরজিৎ দুজনেই রজ্জুকে চিনতে পরিষ্কার অস্বীকার করে। আরও একবার সন্দেহে তীর নড়ে উঠল। মোহন সিংয়ের কথাতে কি একটুও সত্যতা ছিল?
রজ্জুর বয়ানে কি একটুও ফাঁক ছিল? এটা কি সত্যি কোনো ষড়যন্ত্র হতে পারত? পুলিশ দুই পার্টির ওপরই নজর রাখছিল আর নতুন করে আবার অনুসন্ধান শুরু করে। স্যার, ওই বিক্রম হলো স্কুল টিচার আর রবিচন্দ্র স্কুল টিচার। হতে পারে দুজনে মিলে রয়েছে। তা হয়তো হতেই পারে, কিন্তু সবার আগে রাজ্যর আসল পরিচয় জানা দরকার। আগে তুমি সবার আগে ওর ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করো। একমাত্র ওর সঙ্গে রাজ্যর রক্তের সম্পর্ক আছে। 25 বছর হয়ে গেছে, আমি দেখিনি পর্যন্ত। আমার ওর সঙ্গে কোনো সম্পর্কই নেই। দেখুন দাদা, আপনি কোঅপারেট করলে আমাদের ভালো হবে। এর সাথে অনেকগুলো লোকের জীবন বাজিতে রয়েছে, তাই আমি বলছি। আমার কেন আপত্তি থাকবে ইন্সপেক্টর? এক্ষুনি ডেকে দিচ্ছি। সুরজিৎ, বাবা সুরজিৎ। হ্যাঁ বাবা। বাবা, এই ইন্সপেক্টর যা বলছেন সেটা করো, ভয় পেও না। আমার কোনো আপত্তি নেই, আমি তো সব কিছু করতে তৈরি, শুধু ওই অপরাধীর সাজা হোক। নিজেকে রজ্জ পরিচয় দেওয়া মহিলা আর আসল রজ্জোর ছেলে সুরজিৎ এবং আসল রজ্জোর দাদা 3 জনের ডিএনএ টেস্ট করানো হয়। এই টেস্টটি সন্দেহকে বাস্তবে পরিণত করবে। 4টি পরিবারই এই টেস্টটার জন্য অপেক্ষা করছিল, আর রেজাল্ট সব সন্দেহকে দূর করে দেয়। রজ্জ আর তার দাদার ডিএনএ টেস্ট ম্যাচ করে। রজ্জ আর সুরজিতেরও ডিএনএ টেস্ট ম্যাচ হয়। রজ্জ সত্যি রজ্জ ছিল, সুরজিতের মা আর মোহন সিং এর স্ত্রী, যার সাথে ও সম্পর্ক শেষ করে দিয়েছে। মোহন সিং, গত 6 বছর ধরে আমার কেবিনে এসে এসে আমাকে প্রশ্ন করে গেছো তুমি। এবার আমি তোমার বাড়ি এসেছি, আমার কিছু উত্তর চাই। কিসের জবাব? রাজ্যর কিডন্যাপিং আর লাশের আসল সত্যটা কি? সেটা তো 6 বছর আগেই আপনাকে আমি বলেছি। 6 বছর আগে আমি আর আমার টিম মিলে 3 জন নিরপরাধ লোককে জানোয়ারের মতো মেরেছিলাম। ওদের ওপর কেস করেছি, ওদের জীবন বরবাদ করে দিয়েছি। তোমার জীবনের মূল্য আমার কাছে কানা করে নেই। তো চুপচাপ যদি সত্যি বলো, তাহলে হয়তো বাঁচতে পারবে। রজ্জ, রজ্জ, বাবা সুরজিৎ। হ্যাঁ বাবা। আমার সন্দেহ সঠিক প্রমাণ হয়েছে। পালিয়ে গেছে ওইগুলোটা। তোর মা তোকে আমাকে দুজনকে ছেড়েই পালিয়ে গেছে। পালিয়ে গেছে রে বাবা। না বাবা, এটা হতে পারে না বাবা। মা যেতে পারে না বাবা, এটা হয় না। কাঁদিস না বাবা, আজ থেকে তোর বাবা মা দুটোই আমি। বাবা, যেটা আমি বলবো তুই সেটাই করবি। করবি তো বাবা? যা বলবে তাই করবো বাবা। তারপর আমি একটা মিথ্যে গল্প তৈরি করলাম কিডন্যাপিং এর, আর আপনার কাছে এসে একটা মিথ্যে রিপোর্ট লিখলাম। আমি সুরজিৎকে আমার কথা মতো চালাতে পেরেছিলাম, আর আমার পুরো বিশ্বাস ছিল যে ও আমার কথার অবাধ্য হবে না। ওই 3 জনের নামই কেন নিলেন? অন্য কারো নাম নয় কেন? কেননা ওই 3 জন আমার সবচাইতে বড় শত্রু ছিল। আমার স্ত্রী ওদের সঙ্গেই সবচাইতে বেশি হেসে হেসে কথা বলতো। কথা বলতো? শুধুমাত্র কথা বলতো, ভদ্রভাবে? মানুন বা না মানুন, আমার স্ত্রী বেঈমান ছিল। ও বিশ্বাসঘাতিনী নয়, তুমি আসলে বিকৃত মস্তিষ্ক। এখনো আছো। এই সন্দেহ রোগে শেষ অব্দি মরবে তুমি। লাওয়ারিশ লাশের শনাক্তকরণে তুমি ওকে রাজ্য বলে কেন চিনিয়েছিলে? কেননা আমি জানতাম যে আমার স্ত্রীর রাজ্য কখনো ফিরে আসবে না। মোহনবাবু, একটা লাশ পাওয়া গেছে, আপনাকে শনাক্ত করার জন্য ডাকা হয়েছে। হায় ভগবান! স্যার, আপনাকে বলে দিই, লাশ খুব খারাপ অবস্থায় আছে। লাশকে শনাক্ত করা খুব মুশকিল। নিজের লোককে তো যে কোনো অবস্থাতেই চিনতে পারা যায়। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে আসছি। 2 জন থাকলে সাহস পাবো আর চিনতেও সুবিধা হবে। সুরজিৎ, বাবা সুরজিৎ! বাবা, একটা লাশ শনাক্ত করতে হবে। ব্যাস, এটা বলবি এটাই মা, আর বেশি কিছু জানার দরকার নেই। ঠিক আছে বাবা, তুমি যা বলবে। আর্মিদের একটা পুকুর থেকেই লাশটাকে পাওয়া গেছে। পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী কয়েকদিন আগেই মৃত্যু হয়েছিল। দেখুন মোহনবাবু, লাশ যথেষ্ট পচে গেছে। দেখান ওদের।
মা মা ওঠো বাবা বাবা মা রাজ্য কি হয়ে গেছে রে বাবা তোমার সঙ্গে ওরা কি করলো বলো তো ওই 3টে জানোয়ারের ওপর কিডন্যাপিং আর মার্ডারের চার্জ চাপিয়ে অর্ধেক লড়াই তো আমি জিতেই গিয়েছিলাম। তার উপর ওই 3 জন বোকার পালিয়ে যাওয়াটা আমার কাজটা আরো সহজ করে দিয়েছিল। আর মার্ডারের চার্জটা ওদের গলার ফাঁসটা আরো শক্ত করে দিল চিরদিনের জন্যে। সারা জীবনের জন্য তো একটা জিনিসই বজায় থাকবে, তোমার এই সন্দেহ করার রোগ, যেটা তুমি ইতিমধ্যে তোমার ছেলেকে দিয়ে দিয়েছো। অভিনন্দন। উৎসবটা না হয় জেলেই হবে, সারা জীবন পড়ে আছে তো। মোহন সিং আর সুরজিৎকে জঘন্য অভিযোগ করার অপরাধে আর মিথ্যে বয়ান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। দুজনের উপরই মামলা চলবে আর 10 বছরের শাস্তি হওয়ার সম্ভাবনা। আরে আদালত ওম প্রকাশকে সসম্মানে মুক্তি দিয়েছে। কনস্টেবল রাজীব শুক্লা আর স্কুল টিচার রবিচন্দ্রের বিরুদ্ধের মামলাও খারিজ করা হয়। রজ্জ বিক্রমের সাথে খুশি তো আছে, কিন্তু নিজের ছেলের চিন্তা আর অতীতের খারাপ দিনের কথা প্রায়শই তাকে ডিস্টার্ব করতে থাকে। সন্দেহের শিকার সারা জীবন কষ্ট পায়। কালকে আর আজকে দুটো ভাগে দেখানো সন্দেহের এই গল্পটা সত্যি একটা অদ্ভুত কেস। কেউ কারো প্রাণ নেয়নি, কিন্তু সন্দেহ কতগুলো জীবন নষ্ট করে দিল। পুরুষ আর নারীর মাঝখানে যখন সন্দেহের ভাইরাস ঢুকে পড়ে, তখন সেটা একটা ইঙ্গিত হয় যে শুধু সম্পর্কটাই নয়, বরং আত্মীয়রাও বিপদে আছে। ক্রাইম পেট্রোল দস্তক আপনাদের জন্য ক্রমাগত অপরাধের গল্প নিয়ে আসবে। আমাদের উদ্দেশ্য অপরাধের সাথে লড়াই করা, সেটাকে কম করা, আর তার জন্য সব থেকে বেশি দরকার সেটাকে বোঝা। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।